সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় উত্তাল মার্চ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক আবু সাঈদ, রাজনীতিবিদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী। মাঝখানে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং ওই প্রান্তে আছেন হারুন হাবিব, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। খাদ্যে বিষক্রিয়া নয়, রামপুরা দুই ভাই বোনকে হত্যা করা হয় শ্বাসরোধ করে। ময়নাতদন্ত রিপোর্ট, কাউকেই সন্দেহ করতে পারছে না বাবা মা। কুমিল্লায় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, সম্পত্তির জেরেই লাকসামে দুই শিশুকে হত্যা, প্রধান আসামির জবানবন্দি। 40,000 টাকার জন্য রাজশাহীতে ব্যবসায়ী খুন। এটিএম কার্ড জালিয়াতির সাথে দেশের কমপক্ষে 40টি ব্যবসা প্রতিষ্ঠান জড়িত, রিমান্ডে জানালো পোল্যান্ডের সেই নাগরিক। পদ্মায় মূল সেতুতে এখন পর্যন্ত 22% কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্জন আরও বেশি। বর্ষার আগেই 2টি পিলার শেষ করার লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। এবং 71-এর মার্চেই শুরু হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। মুক্তির ডাক দেন বঙ্গবন্ধু। মানচিত্রকে বাঁচাতে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। মার্চ আমাদের স্বাধীনতার মাস, গৌরবের মাস, পাশাপাশি বেদনার মাসও। হাজার হাজার বাঙালিকে এই মাসে হত্যা করেছে পাকিস্তানি শাসক গোষ্ঠী। সে সময় আপনি মেম্বার অফ পার্লামেন্ট, ন্যাশনাল অ্যাসেম্বলি, পাকিস্তান জাতীয় পরিষদের একজন সদস্য ছিলেন। এবং ওই দিন 1 মার্চ যেখানে প্রেস ব্রিফিংটা হয়েছিল হোটেলে, এবং ওই দিনকে আপনি উপস্থিত ছিলেন। আপনি একটু বলবেন যে আসলে ওই দিনটা এই ইয়াহিয়া খানের ঘোষণার সাথে সাথে মানুষ কিভাবে রাস্তায় নেমে আসে? দেখেন, আজ থেকে 45 বছর আগের কথা। সেদিনের উত্তাল মার্চ, ইয়াহিয়া খানের যে ঘোষণাটা ছিল এই 3রা মার্চ পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশনে বসার কথা। উনি অন্য কণ্ঠ দিয়ে স্থগিত করে দিলেন। আমাদের দুর্ভাবনার একটা বিষয় ছিল যে আসলে পাকিস্তানকে আর একটা কু হয়ে গেছে নাকি, এখান নেই। পরে দেখা গেল এখানে আছেন। সে যাই হোক, ওই দিন পার্লামেন্টারি পার্টির মিটিং হচ্ছিল। বিষয় ছিল শাসনতন্ত্র রচনা করার। কারণ লিগ্যাল ফ্রেমওয়ার্কে 120 দিনের ভিতরে শাসনতন্ত্র রচনা করতে হবে। সেজন্য আগের থেকে আমাদের তাজউদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন, সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান, মনসুর আলী, এরা প্রমুখ বসে শাসনতন্ত্রের একটা রূপরেখা ওনারা ড্রাফট করেছিলেন। এগুলো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। বঙ্গবন্ধু আসলেন একটু দেরিতে, 10টা সাড়ে 10টার ভিতরে অধিবেশন আমরা বসবো, সভা হবে। বঙ্গবন্ধু একটু দেরিতে আসলেন। উনি গম্ভীর, বিক্ষুব্ধ। উনি আসেন, উনি এসে বক্তৃতা করলেন যে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, আমরা এর মোকাবেলা করবো, রুখে দাঁড়াবো। আমরা হতবাক হয়ে গেলাম যে বঙ্গবন্ধু হঠাৎ করে কথা কেন বলছেন। ওনার বক্তৃতার পরে একটা টি ব্রেক, তারপরেই আবার যখন সৈয়দ নজরুল ইসলাম উঠলেন, শেষ আবার বঙ্গবন্ধু বক্তৃতা করবেন। এ কারণে সৈয়দ নজরুল ইসলাম সাহেব বক্তৃতা করছেন। এর ভিতরে সংবাদ আসলো যে অধিবেশন মুলতবি। ঠিক তার আধা ঘন্টার ভিতরে সমস্ত ঢাকার রাজপথ, সেলিম ভাইরা তখন রাজপথের নায়ক, তোফায়েল আহমেদ তখন রাজপথের নায়ক, তারা সমগ্র আসাম, আব্দুর রব, শাহজাহান সিরাজ, সবার অবদানকে যার যার অবস্থান থেকে স্বীকার করে নিতে হবে। সেটা সমগ্র রাজপথ এবং যুবশক্তি, শ্রমিক, যে যেখানে ছিল, অফিস, আদালত, সব কিছু বন্ধ হয়ে যায় এবং তারা রাজপথে নেমে আসে। এবং রাজপথ উত্তাল রাজপথ। এই রাজপথ, এটা কেন হলো? সিদ্দিক সাদিক তার বইতে লিখেছেন, পরিষ্কার করে লিখেছেন যে আগেই শেখ মুজিবুর রহমানকে জানানো হয়েছিল যে 3রা মার্চের যে আহত অধিবেশন, এটা স্থগিত থাকবে। সেজন্য তিনি কৌশল করে আগের থেকেই সমস্ত পাড়া মহল্লায়
তার যে সংগঠন ছিল এবং তার পাশাপাশি অন্য যারা ছিলেন, যেমন বিশেষ করে কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন যারা ছিলেন, সহযোগী সংগঠন করেছিল, সবাইকে এ সংবাদ পৌঁছে দেওয়া হয়েছিল এই ধরনের যদি ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়, অধিবেশন বন্ধ থাকে এবং স্থগিত করা হয়, তাহলে সবাইকে আন্দোলনে নামতে হবে। এই বঙ্গবন্ধু এই প্রিপারেশনটা নিয়ে রেখেছিলেন বলেই একেবারে অকস্মাৎ ঘূর্ণিঝড়ের মতো, উত্তাল তরঙ্গের মতো সমস্ত রাজপথ কাঁপিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা চলে আসলো, কারখানা থেকে শ্রমিকরা চলে আসলো, সচিবালয় থেকে কর্মচারীরা চলে আসলো, এমনি করে মেয়েরা আসলো, ছেলেরা আসলো, সমস্ত এসে পূর্বানীতে চারদিকে স্লোগান কি, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পদ্মা, মেঘনা, যমুনা তোমার আমার ঠিকানা। সেদিন মূলত ছিল জাতীয়তাবাদী আন্দোলন। সেই জাতীয়তাবাদী আন্দোলন ধারায় বাংলাদেশ স্বাধীন করার একটা যে স্পৃহা মানুষের মনে ছিল, সেই স্পৃহা বিস্ফোরিত হলো সেদিন, এবং সেই বিস্ফোরণের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার সুযোগ পেলাম। বঙ্গবন্ধু নিজেই বলেছেন প্রেস ব্রিফিংয়ে যে উনি চ্যালেঞ্জ করলেন কি, উই ক্যানট লেট ইট টু গো আনচ্যালেঞ্জ। এই এখান যে ভাষণ স্থগিত করেছে, ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, এগুলো আমি কোনো ক্রমেই বিনা চ্যালেঞ্জে আমি যেতে দেবো না। বঙ্গবন্ধু চ্যালেঞ্জ করলেন সাংবাদিকদের সাথে। এবং আরেকটা কথা, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল, যদি এই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয় তাহলে কি হবে? বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন পরিষ্কার ভাষায়, আপনারা নতুন ইতিহাস দেখতে পাবেন, আপনারা নতুন ইতিহাস দেখতে পাবেন। আমরা মরতে শিখেছি, রক্ত দিতে শিখেছি, আমরা জানি আমাদের অধিকার আদায়ের জন্য, স্বাধিকার আদায়ের জন্য এবং চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যা কিছু করার আমরা করব। 22 তারিখে তিনি বললেন, আমি যদি না থাকতে পারি তবু বাঙালি, রাত 12টা 1 মিনিটে, নিশ্চয়ই সেলিমের মনে আছে, সে 12টা 1 মিনিটে উনি বক্তৃতা করেছিলেন, আমি যদি নাও থাকতে পারি, এটা কিন্তু 21শে ফেব্রুয়ারি বলেছিলাম, আমি যদি নাও থাকতে পারি তবু ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, তার মোকাবেলা তোমরা করবে। উনি পরিষ্কারভাবে বলেছিলেন মোকাবেলা করবে। এই মোকাবেলার করার ক্ষেত্রে যে আন্দোলন এবং সংগ্রাম, উনি সেই দিনই ঘোষণা করলেন হরতাল, তার 3 তারিখে গিয়ে অসহযোগ আন্দোলনের কথা বললেন। আমি পুরো মার্চের কথা যাব না, সে বিশাল মহাকাব্যিক একটা বিষয়, বিশাল ক্যানভাসের একটা বিষয়, মহাসমুদ্রের সমস্ত গর্জনগুলো একসাথে করলে মার্চকে ধরে রাখা যাবে না, তার চেয়ে বেশি উত্তাল ছিল মার্চ। আজকের দিনে সে মার্চকে আমরা সেইভাবে স্মরণ করি না। এই জায়গায় আপনি বলেছেন রাজপথ, সেলিম ভাই আপনি রাজপথে ছিলেন, বলেন। না, উত্তাল মার্চ মানে তো 71-এর মার্চ, জি, এবং ওই সময়টা ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটা অনন্য সাধারণ, মানে চূড়ান্ত পর্যায়ের একটা চূড়ান্ত মানুষের পর্যায়ের লড়াই করতে করতে এসে ওই জায়গায় এসে উদ্বোধন। একদম। জি, আমাদের মনে রাখতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধ কেবল 9 মাসের একটা সশস্ত্র যুদ্ধ ছিল না, এটা একটা দীর্ঘদিনের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সংগ্রামের একটা চূড়ান্ত পর্ব। সুতরাং এর আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনাবলী বাংলাদেশের আপামর জনগণকে কিন্তু একটা চেতনায় সমৃদ্ধ করে তুলেছিল এবং তাকে প্রস্তুত করেছিল যে সেই চূড়ান্ত সংগ্রামের পথে অগ্রসর হওয়ার। এই পটভূমিটা একটু যদি আগের পটভূমিটা আমরা দেখি, তাহলে দেখা যাবে যে আইয়ুব খানের রাজত্বের বিরুদ্ধে একটা তীব্র সংগ্রাম গড়ে ওঠে। ছাত্ররা সেই আন্দোলনের নেতৃত্ব দেয়, সঙ্গে সঙ্গে শ্রমিকের আন্দোলন, কৃষকের আন্দোলন, সেগুলোকেও কিন্তু কম গুরুত্বপূর্ণ বলে অন্তত আমি মনে করি না। এবং এটার ফলে সারা দেশের ভিতরে একটা জাগরণ ঘটতে থাকে। 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সময় যে 21 দফা দেওয়া হয়েছিল, 21 দফার ভিতরে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবি স্পষ্ট করে লেখা ছিল। কিন্তু 60-এর দশকে যখন নাকি পাকিস্তান ভারত যুদ্ধ সংগঠিত হয়, তখন সেই সময় মানুষের ভিতরে একটা চিন্তা দাঁড়ায় যে পূর্ব বাংলা তো অরক্ষিত, সুতরাং আমরা যদি নিজেদের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে না পারি এবং আমাদের এই অঞ্চলটাকে শক্তিশালী না করতে পারি, তাহলে বিদেশি আগ্রাসন আমরা মোকাবেলা করতে পারবো না। অবশ্য এই প্রচারণাটা ইতিবাচক থাকলেও এর ভিতরে একটা নেগেটিভ দিক আছে। অর্থাৎ ভারত বিরোধিতার যে ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল, সেইটাকে যুক্তি হিসাবে গ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হওয়াটা
নিঃসন্দেহে একটা চেতনাগত দিক থেকে একটা পশ্চাৎ অপসারণ। কিন্তু ওই রকম একটা পটভূমিতে বঙ্গবন্ধু 6 দফা কর্মসূচি দিলেন এবং সেইটা একটা আলোড়ন সৃষ্টি করলো। ওই 21 দফার যে স্বায়ত্তশাসনের দাবি সেইটাকে তিনি আরো শার্প করলেন এবং বিশেষ করে একটা জায়গায় তিনি নতুন করে একটা দাবি আনলেন যে আমাদের স্বায়ত্তশাসন দিতে হলে এক কারেন্সি যদি রাখতে চাও তাহলে 2টা রিজার্ভ ব্যাংক রাখতে হবে, আর তা না হলে 2টা আলাদা কারেন্সি করতে হবে। আমাদের টাকা আমাদের আমাদের নোট আলাদা ছাপা হবে, আমাদের এখানে আলাদা নোট আলাদা কারেন্সি আলাদাভাবে করতে হবে। তো সেই সংগ্রামে যখন একটু ঢিলা পড়ে গেল, বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা মামলা হয়েছে, সমস্ত আওয়ামী লীগের নেতাদেরকে জেলখানায়, কমিউনিস্ট নেতারা তো আগাগোড়াই দশকের পর দশক ধরে জেলখানায়, অন্যরা আসে যায়, কমিউনিস্ট নেতারা সবাইকে রিসিভ করে আবার বিদায় করে, এই ছিল গোটা পরিস্থিতি। এবং সেই সময় ছাত্র সমাজের ভিতরে যে বিভেদটা ছিল সেটাকে আমরা দূর করে 11 দফা কর্মসূচি রচনা করি। সেটার ভিতরে স্বায়ত্তশাসনের দাবি ছিল, গণতন্ত্রের দাবি ছিল, সাম্রাজ্যবাদ বিরোধী দাবি ছিল, সেখানে কৃষক শ্রমিকের দাবি ছিল, ব্যাংক বিমা জাতীয়করণ করতে হবে, এইসব দাবি ছিল, পাট ব্যবসা এগুলো জাতীয়করণ করতে হবে। তো এই সবটা মিলিয়ে যে গণ অভ্যুত্থান, সেই পটভূমিতে আইয়ুবের পক্ষে টিকে থাকা সম্ভব হয়নি। সে ক্ষমতা হস্তান্তর করে ইয়াহিয়া খানের কাছে। সেও একজন মিলিটারি জেনারেল ছিলেন, কিন্তু তার পক্ষে এই যে উত্তাল জাগরণ এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম, সেটাকে অস্বীকার করে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভবপর ছিল না। সুতরাং পরিস্থিতি বাধ্য করেছিল তাকে নির্বাচন দিতে, এবং সেই ঘোষণা অনুযায়ী এলএফও থাকা সত্ত্বেও 70-এর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণ, পূর্ব বাংলার জনগণ একচেটিয়াভাবে, এবং আমরা 1 ম্যান 1 ভোট প্যারিটি, সংখ্যা সাম্যের নীতি পরিত্যাগ করে আমাদের 56 সালের কনস্টিটিউশনে যেটা ছিল 1 লোক 1 ভোট, সেই ভিত্তিতে আমরা নির্বাচন করি। যেহেতু পূর্ব পাকিস্তানের লোক সংখ্যা বেশি ছিল, আমাদের প্রাপ্ত আসন সংখ্যাও সেই অনুপাতে বেশি থাকায় এইখানে যেহেতু আওয়ামী লীগ একচেটিয়াভাবে জয়লাভ করে, গোটা পাকিস্তানের সংখ্যাতত্ত্ব হিসাব করলে দেখা গেল যে পাকিস্তান পার্লামেন্টেও আওয়ামী লীগের মেজরিটি স্থাপিত হয়েছে। তখন থেকেই কিন্তু আমরা একটা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছিলাম, এবং সেটা খুঁজে পেয়ে আমি ছাত্র ইউনিয়ন করতাম এবং গোপন কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলাম, এবং আমরা রাজনৈতিকভাবে সচেতন সিদ্ধান্ত নিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা ঢাকায় ছাত্র ইউনিয়নের একটা বিশেষ কাউন্সিল আহ্বান করি, এবং সেই কাউন্সিলে আমাদের ঘোষণাপত্রে আমরা একটা পরিবর্তন আনি এবং আমাদের দাবির ভেতরে নতুন করে অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে কাগজে কলমে আমরা যুক্ত করি যে পূর্ব বাংলার বিচ্ছিন্ন হওয়ার অধিকার সহ সমস্ত জাতির পূর্ণ আত্মনিয়ন্ত্রণ অধিকার দিতে হবে। 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে বক্তৃতা করে ছাত্র ইউনিয়ন নেতাদের পক্ষ থেকে আমরা বলি যে জনগণ রায় দিয়েছে, জনগণের রায় যদি অল পাকিস্তান বেসিসে কার্যকর না হতে দেওয়া হয়, তাহলে গণতন্ত্রের প্রয়োজনে এবং জনগণের রায়কে বাস্তবায়ন করার স্বার্থে আমরা পূর্ব বাংলাকে তথা বাংলাদেশকে স্বাধীন করে হলেও সেই স্বাধীন বাংলাদেশে আমরা জনগণের রায় প্রতিষ্ঠা করব। এবং তখন থেকে কিন্তু আমাদের প্রস্তুতি চলছিল। আমি ব্যক্তিগতভাবে তখন অনার্স পরীক্ষা দিচ্ছি, আমার সব পেপার হয়ে গেছে, একটা পেপার খালি বাকি, এবং 1 মার্চ আমার এখনো একেবারে পরিষ্কার জলজান্তভাবে আমি দেখতে পাচ্ছি যে মহসিন হলের রুমে বসে আমি পরীক্ষার জন্য প্রস্তুতিগুলো সম্পন্ন করছি, বই খোলা। হঠাৎ করে খবর আসলো যে সংসদ অধিবেশন বাতিল করা হয়েছে। ওই বই খোলা রেখেই আমি প্যান্টটা পরে নিয়েই দৌড় দিলাম, এবং আর ওই হলের রুমে আমার ফেরত আসা হয়নি। এসেছি একেবারে 16ই ডিসেম্বরের পর। কেননা আমরা কিন্তু রাজনৈতিকভাবে এই পরিস্থিতি হতে পারে সেইটার জন্য কিন্তু আমাদের হিসাব নিকাশের ভিতরে এই জিনিসটা ছিল। এবং তারপরে সমস্ত জনগণ নেমে পড়লো, বীর বাঙালি অস্ত্র ধরো, পূর্ব বাংলা স্বাধীন করো বা বাংলাদেশ স্বাধীন করো, এইভাবে, এবং একবারে হাতের কাছে যার যা কিছু আছে সেইটা নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমে পড়লো, এবং তুমুল সংঘর্ষের ঘটনাবলীর ভিতর দিয়ে হরতাল ডাকা হলো, কারফিউ জারি করা হলো, সেগুলোকে অমান্য করে মানুষ অগ্রসর হতে থাকলো। এটা পরিষ্কার হয়ে গেল যে পরিস্থিতিতে যেমন নাকি রাজনৈতিক নেতৃত্বের একটা নিয়ন্ত্রণ আছে, কিন্তু ঘটনাবলী তার থেকেও সামনে এগিয়ে গিয়ে ইনিশিয়েটিভটা চলে গেছে জনগণের হাতে। সেই জনগণের হাতে যখন
ইনিশিয়েটিভ চলে যায়, উদ্যোগটা যখন রাজনৈতিক উদ্যোগ যখন জনগণ নিজের হাতে নিয়ে নেয়, তখন সেইটাকে প্রতিরোধ করার ক্ষমতা কারোর পক্ষে কিন্তু থাকে না। এবং পরবর্তী ঘটনাবলী কিন্তু আমাদেরকে ধাপে ধাপে সেই দিকে নিয়ে গেছে, যেটা চূড়ান্তভাবে সশস্ত্র সংগ্রামের পর্ব, এবং আমরা হানাদার বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করে মুক্ত করে নিয়ে আসতে সক্ষম হলাম। হারুন ভাই, তখন তো একদম উনি যেমন বললেন যে উনি অনার্স পরীক্ষা দিবে প্রস্তুতি নিয়ে, হ্যাঁ, তো আপনার কি অবস্থা ছিল? আমার একটি কথা, আজকে তো যেহেতু মার্চ ৪৫ বছর পরে আবার সেই ১লা মার্চকে মানে এই অনুষ্ঠানে এসেছি, আমার সেদিনের যে উত্তাল যে ব্যাপারটা আমরা সবসময় বলি, এবং মানে মার্চের যে ঐতিহাসিক তাৎপর্যের কথা, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাংবাদিকতা বিভাগে। সেদিন আমরা বুঝতে পারছিলাম যে পাকিস্তানি শাসকরা যে টালবাহানা করছে, এতে করে পরিস্থিতি ক্রমান্বয়ে সংঘাতের দিকেই যাচ্ছে। আমি খুব ক্রিকেট খেলা পছন্দ করতাম, সেদিন আমি স্টেডিয়ামে, ঢাকা স্টেডিয়ামে ছিলাম। গন্ডগোলটা ওখান থেকে সবচেয়ে বেশি আগুনটা ওখান থেকে বেরোলো, ওখান থেকে বেরিয়ে আসলো। তারপর এই রেডিওতে প্রচার হচ্ছিল, ইয়াহিয়া খান নিজে বলেনি, একটা ঘোষক তার ঘোষণাটা দিচ্ছিল রেডিও পাকিস্তান করাচি থেকে স্থগিত। একটা অবিশ্বাস্য ব্যাপার, এই খেলার এত উত্তেজনার মধ্যেও যেভাবে রেডিওতে যখন ছড়িয়ে গেল, একসাথে সবকিছু ভেঙে চুরে খেলা বন্ধ করে এই হাজার হাজার মানুষ গেট দিয়ে উপর দিয়ে সব বেরিয়ে আসলো। আমিও এসে পৌঁছালাম ওই জিপিওর সামনে, কিনে হাজার হাজার মানুষ, এই যে স্লোগান উঠলো, আন্দোলন শুরু হলো। এই আন্দোলন একেবারে পুরো, সাইদ ভাই বললেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ যা করেছে সেটা আলাদা একটা ব্যাপার, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, যে আমরা বললেন যে যখন এটা মানুষের হাতে চলে যায়, তখন আর কোনো মতে কারো কিছু করার, মানে সাধারণ মানুষের একটাই, যে এই আন্দোলনটা, আমাদের মুক্তিযুদ্ধটা বা মার্চ মাসে যে ঐতিহাসিক তাৎপর্যের কথা বলি, এটা তো একদিনে গড়ে ওঠেনি। এটা রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক আন্দোলনের সামাজিক আন্দোলন ফলশ্রুতিতে আস্তে আস্তে মন মানসিকতা মানুষের তৈরি হয়েছে এবং মানুষ ধরে নিয়েছে। তা না হলে তো ৭০-এর নির্বাচনে এই ফলাফল তো হবার কথা নয়। এর আগেও মুসলিম লীগ ছিল, অন্যান্য দল ছিল, এবং যুক্তফ্রন্ট থেকে যে জিনিসগুলো আসলো, আসলে একটা ক্রমান্বয়ে বাঙালির সার্বিক মনোভাবের একটা পরিবর্তন ঘটেছে। সব মিলিয়ে কোনো জায়গাতেই বাঙালি এটা বুঝতেই পেরেছিল যে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের শাসকেরা, যারা ধর্মের নামে এবং সেনা শাসিত, এরা বাঙালিদেরকে কখনোই মনে প্রাণে পাকিস্তানের তাদের সমতুল্য নাগরিক ভাবে না। এবং আমরা ব্যবসা বাণিজ্যে বলি, অর্থনীতিতে বলি, সামরিক বাহিনীতে বলি, এবং অন্যান্য সব ক্ষেত্রে দেখা যায় যে বাঙালিত্বর যে বাঙালির যে অংশগ্রহণ একেবারে ন্যূনতম অবস্থায় ছিল। 10%, 6%। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে ঐতিহাসিক ৬ দফা, সেটা অনেকটা শার্প, সেলিম বললেন, প্রচন্ড শার্পেন করলো সে আগের সেই মনোভাবটাকে, করার ফলে আর প্রতি পদে পদে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বঙ্গবন্ধুকে যেভাবে নিগ্রহ করা হলো, গ্রেফতার করা হলো, এতে করে বঙ্গবন্ধু আরও কিন্তু উদ্ভাসিত হয়ে উঠলেন। ওটা যে নির্বাচন আসলো, এখন একটা ধরে নেওয়া যায় যে এই নির্বাচনী ফলাফল যদি পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের যারা যে রাজনীতিবিদ তারা যা ছিলেন, আমি পশ্চিম তখনকার কথা বলছি, যদি মেনে নিতেন, তাহলে কি বাংলাদেশ হতো না? এ প্রশ্ন অনেকে অনেক সময় করেন। আমরা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্মী হিসাবে, প্রত্যক্ষদর্শী হিসাবে মুক্তিযুদ্ধের এবং তার আগেকার ঘটনাবলীর, আমার মনে হয় এটা হতো একটা সাময়িক সমাধান হতে পারত, হয়তো বা হতো, কিন্তু যে মনোভাব পাকিস্তানিরা দেখিয়েছে, ওরা হয়তো কৌশলগতভাবে মেনে নিতেও পারত, পরে হয়তো করে ফেলতে পারত। কিন্তু আমার মনে হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে ৬ দফার বদলতে এবং পাকিস্তানিদের নিপীড়ন উৎপীড়নের যে প্রেক্ষাপট, যে বাঙালি জনসংখ্যার যে মনোবৃত্তি, মনোভাব গড়ে উঠেছিল, তাতে করে স্বাধীনতাকে ছাড়া আর কোনো বিকল্প ছিল না, দেরিও হতে পারে। এটা শার্পেন হলো যখন পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের যে শাসক বর্গ, তারা একটা পাকিস্তান রাষ্ট্রের 23 বছরের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য একটি মাত্র সাধারণ নির্বাচনের ফলাফলকেও তারা মানল না।
এবং এতে করে বাঙালিরা অপমানিত বোধ করলো যে না, এদের সাথে আর থাকবার কোনো কারণ নাই। এবং বঙ্গবন্ধুর নেতৃত্ব সেখানে আসলো। 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে পতাকা উঠলো বাংলাদেশের। এই যে ধাপে ধাপে অগ্রসর হতে থাকলো, পুরো মার্চ মাসটাই 25 তারিখ পর্যন্ত তো তাই। তো কাজেই আপনি একটু আগেই বলছিলেন, এমনি যখন কথা বলছিলাম, যে মার্চের যে তাৎপর্য আমাদের বাংলাদেশের জাতীয় ইতিহাসে, আজ কেন যেন মনে হয় যে না, অনেকেই অনুষ্ঠান করছে কিন্তু সেই তাৎপর্যটাকে তুলে ধরছে না। আমার যেটা মনে হয় যে আমাদের ইতিহাস তো 45 বছর হয়ে গেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা আমাদের কাছে বা আমাদের পরের প্রজন্মের কাছে ইতিহাস হিসেবেই থাকতে পারত। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আজও এবং এখনো এবং আরো বোধহয় অনেক কাল যাবৎ এতটাই জীবন্ত, এই কারণে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তিরা, শুধু রাজনৈতিক শক্তি না, মুক্তিযুদ্ধের চেতনার যে শত্রুরা আবার জাগ্রত, তারা এখনো বাংলাদেশ রাষ্ট্রকে আঘাত করছে, বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা আঘাত করছে, সাম্প্রদায়িকতা আবারও রাজনীতিতে নিয়ে আসছে। কাজেই আমার মনে হয় আমাদের আত্মোপলব্ধির সময় আছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলি, লিখি, বিশেষ করে যারা রাজনীতি করেন। আমরা কখনো মনে করি যে হ্যাঁ, প্রতিপক্ষকে তো কিছু কিছু ব্যাটেলে হারানো গেছে, মধ্যে আত্মতুষ্টি লাভ করি। কিন্তু আমার মনে হয় আত্মতুষ্টির সুযোগ খুব কম, কারণ ব্যাটেলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তিকে কিছু কিছু ক্ষেত্রে হারানো গেলেও ওয়ার কিন্তু আছে, তারা কিন্তু ওয়ারের প্রস্তুতি নিচ্ছে। আমি আপাতত এইটুকু বলতে পারি। স্যার ভাই, এই যে আওয়ামী লীগের যে সংখ্যাগরিষ্ঠ পুরো পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে, আপনার কি তখনকার ইয়াতে কখনো মনে হয়েছে যে এই পাকিস্তানের সামরিক গোষ্ঠী বাঙালির মানে কে শাসন ক্ষমতা দিয়ে দিবে? না, কখনো মনে হয়নি। বঙ্গবন্ধু তো আমাদের বলেননি। বঙ্গবন্ধু যে কথা বলেছেন, আমার একটা ঐতিহাসিক ঘটনা আছে। 64 সনে যখন ফাতেমা জিন্নাহর কপাইয়ের ইলেকশনে যান, তখন বঙ্গবন্ধুর সাথে প্রথম দেখা হয় আমার। উনি তখন আলোচনা প্রসঙ্গে বললেন, ছাত্রলীগকে সংগঠিত করো, জাতিপথের ধারায় নিয়ে যাও, তখন 6 দফা দেননি, আমাদের স্বাধীনতা পেতে হবে। আর 69 সনে যখন বিশ্ববিদ্যালয়ে আমি লেকচার ওই এস এম হাউস টিউটর, তখন সন্ধ্যার সময় বঙ্গবন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলেন। যাওয়ার পরে ঘুরতে ঘুরতে উনি দেখতে পেলেন, এই সাহিত্য তুই কী করিস এখানে? আমি মাস্টারি করি, পিএইচডি করছি। ওরা পিএইচডি করতে হবে না, দেশ স্বাধীন করে পিএইচডি করতে হবে। এটা কিন্তু উনি বললেন 69-70 প্রথম থেকে। আমি ওখান থেকে উনি আমাকে নিয়ে আসলেন এবং জলিল ভাই ব্যারিস্টারি পড়তে যাবে, নর্থ বেঙ্গল তো 2 জনকে উনি বেছে নিলেন। আমাকে নিয়ে এসে বললেন, পাবনা লাল টুপিতে বোঝাই হয়ে গেছে, ওখানে নকশাল অনেক হয়েছে, পাবনা যে সংগঠন করো। আর জলিল ভাইকে বললেন যে তোমার ওই ব্যারিস্টারি পরে করো, এখন যে নর্থ বেঙ্গলে এগুলো অর্গানাইজ করার জন্য যা করা দরকার এদের বসে একসাথে করো, এটা বললেন। সেলিম ভাইয়ের সাথে একমত হয়ে আমি বলি, জনগণ ঐক্যবদ্ধ হলে, জনগণ যদি আন্দোলনে নেমে পড়ে কিংবা কার্যকর আন্দোলনে নেমে পড়ে, তাহলে কোনো কিছুই তার কাছে কিছু না, পাহাড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু জনগণকে সহজে জনগণকে নামাতে হয়। নামানোর জন্য নীতি, আদর্শ, দর্শন এবং নেতৃত্ব প্রয়োজন। সেই নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবের। বঙ্গবন্ধু ইলেকশনে গেছিল কেন? এলেপেতে যে সমস্ত দফাগুলো ছিল, সে দফাগুলো কিন্তু ইলেকশনের উপযোগী একটাও না। কি 120 দিনের শাসনতন্ত্র রচনা হলে এই সংসদ ভেঙে যাবে, এ দফাও ছিল। বঙ্গবন্ধু প্রচণ্ডভাবে এর প্রতিবাদ করেন। মৌলানা ভাসানী বললেন, এলোপে না তুলে দিলে আমি ইলেকশন যাব না, উনি ইলেকশন গেলেন না। কমিউনিস্ট পার্টির থেকে প্রতিবাদ করা হলো, ন্যাপের থেকে ন্যাপ তখন বিরাট সংগঠন, ন্যাপ থেকে প্রতিবাদ করা হলো, ছাত্র সংগঠনগুলোর থেকে প্রতিবাদ করা হলো। তারপরে বঙ্গবন্ধু বললেন, আমি ইলেকশনে যাব। কারণ বাংলাদেশে এত নেতার সরাসরি, আসলে কে প্রকৃত নেতা জনগণের কাছে এটা প্রমাণ করতে হবে। উনি নির্বাচনে গেলেন, নির্বাচনে গিয়ে উনি 162টা, আর মহিলা সংরক্ষিত সিট ছিল 7টা, এই নিয়ে 169টা সিট। একটা সিট না, 2টো সিট, নুরুল আমিন আর মংসপুর 2টো সিট উনি পাননি। এই নুরুল আমিনের সিট নিয়ে একটা কথা আছে।
বঙ্গবন্ধুকে যখন নির্বাচন হয় 7ই ডিসেম্বর, সেই নির্বাচন 2 দিন আগে মার্ক টাইন জিজ্ঞেস করছিল, মার্ক টাইন পার্টি অফিসে জিজ্ঞেস করেছিল যে 2 দিন পরে নির্বাচন, আপনি কতগুলো সিট আশা করেন? বঙ্গবন্ধু তখন বলছিল, চুপ, আমি নির্বাচনের আগে কথা বলবো না। তারপরে মার্ক টাইন তো ওই রকম সাংবাদিক ছিলেন, ওনাকে সাংঘাতিক রকম চেপে ধরলেন, আরো সব সাংবাদিক এসে ধরলেন। তখন উনি বললেন, আই এম অ্যাস্টনিশড ইফ উই লুজ মোর দ্যান 2, আমরা দুটোর বেশি যদি হারিতে আমি বিস্মিত হব। সে দুটোই হেরেছিলেন। পরবর্তীকালে বঙ্গবন্ধুর কাছে শুনেছি যে আপনি এই কথা বললেন কি করে। উনি বললেন যে নুরুল আমিনের ওখানে মিটিংয়ে গিয়ে আমি দেখি যে সমস্ত মানে লোকজন আছে, বৃদ্ধ মানুষ, মধ্যবয়স্ক সব আছে। আমি তখনই বুঝে নিলাম, আমার বক্তৃতার আগে আমি চারিদিকে ঘুরে দেখলাম যে এই জায়গায় নুরুল আমিনের সাথে পারা যাবে না। সেজন্য আমি জানি যে নুরুল আমিন জয়লাভ করবে। এইভাবে ওনার ক্যালকুলেশন এই ছিল। এবং আর একটা মজার ব্যাপার, উনি বললেন আমার 6 দফাকে আমি রেফারেন্ডাম হিসেবে দিচ্ছি। নুরুল আমিন সাংঘাতিক তখন প্রতিবাদ করে, তখন কিন্তু নির্বাচন হয় নাই, তখন প্রতিবাদ করে উনি বললেন রেফারেন্ডাম মানে কি, পূর্ব পাকিস্তানে যদি আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আর পশ্চিম পাকিস্তানে যদি আওয়ামী লীগ সিট না পায়, অন্য দল সিট পায়, তখনই তো 2 দেশ আলাদা হয়ে যাবে। সেই জন্য বঙ্গবন্ধু কিন্তু জনগণের কাছে রেফারেন্ডাম নিলেন 6 দফার ব্যাপারে। এবং 3রা জানুয়ারি আমাদের এই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের নিয়ে পরিষদ সদস্যদের নিয়ে শপথ করালেন, আমরা যদি এই 6 দফার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি তাহলে কি হবে, আমাদের জ্যান্ত কবর দেওয়া হবে। এবং উনি বললেন, আমিও যদি বিশ্বাসঘাতকতা করি আমাকে আপনারা জ্যান্ত কবর দেবেন। নিশ্চয়ই সেলিম ভাই এগুলো মনে আছে। আমি যে কথা বলতে চাই, এই ডিসেম্বর মাসের নির্বাচনের ভিতর থেকে বঙ্গবন্ধু একক নেতৃত্ব হিসাবে চলে আসলেন। জনগণকে এমনভাবে সম্মোহিত করলেন, নিয়ন্ত্রিত করলেন এবং জনগণকে এমন শৃঙ্খলাবদ্ধ করলেন, এবং সমস্ত আওয়ামী লীগরা এবং সমস্ত জনগণ তার অঙ্গুলি হেলনে উঠেছে এবং বসেছে। পুরো বাঙালি জাতি। সেই জন্য নেতৃত্বের এই গুণাবলী, এই ক্যারিসমেটিক যে গুণাবলী বঙ্গবন্ধুটা ছিল, যার জন্য বলা হয়েছে বারবার যে পয়েট অফ পলিটিক্স। বঙ্গবন্ধু হলেন পয়েট অফ পলিটিক্স, রাজনীতির কবি। এবং সেটা পরবর্তীকালে আমরা 7ই মার্চের ভাষণে দেখেছি, এগুলো আমি যাচ্ছি না। তার আগে যে কথা বলছি, কাকতালীয়ভাবে আজকে কি বার? সোমবার, মঙ্গলবার। আজকে মঙ্গলবার। সোমবারের দিন কিন্তু 1 মার্চ ছিল, আজকে মঙ্গলবার। এবং মঙ্গলবার ছিল ঢাকায় হরতাল, এবং তারপর দিন সারা বাংলাদেশ হরতাল। সে যাই হোক, আমি সে কথা বলতে চাই না। আমি যে কথায় আসতে চাই সেটা হলো এই, তার আগে এখানে বুঝেছিলেন যে শেখ মুজিব কি করতে চায়। লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মতিন, তার বই যদি আমরা দেখি তাহলে তার বইতে লিখেছে শেখ মুজিব 1947 থেকেই, বলতে গেলে 45 সন থেকেই বাংলাদেশকে স্বাধীন করার জন্য চিন্তা করেছেন, এবং কমিউনিস্ট পার্টির সাথে বসে বাংলাদেশ স্বাধীন করার জন্য পরিকল্পনা করেছেন। জহুর আহমদ চৌধুরীর মধ্যস্থতায় মানিক মিয়া, বঙ্গবন্ধু গিয়ে কথাবার্তা বলেছেন, তাজউদ্দিন, খোকা রায়, মনিদার সঙ্গে বসে একসাথে করেছেন। তখন ওই সময়ে মনিদা ওনাকে অ্যাডভাইস করেছিলেন, 62 সনের কথা বলেছিলেন, এইটা উপযুক্ত সময় না, আগে জনগণকে সংগঠিত করো, তারপরে যাও। বঙ্গবন্ধু লন্ডন গিয়েছেন 64-এ লন্ডন গিয়ে মৌলানা ভাসানীর সরওয়ার্দী সাহেব ছিলেন, দুইজনকে বললেন আপনাদের এই দুইজনকে দিয়ে বাংলাদেশ স্বাধীন হবে না, বাংলাদেশ স্বাধীন আমি করব। কি করে করবা? সরওয়ার্দী সাহেব জিজ্ঞেস করলেন, কি করে করবে? কেন? আমার এই লন্ডনে এবং বিদেশে যে মানুষগুলো আছে তারা টাকা দেবে, আর দেশের মানুষকে ঐক্যবদ্ধ করব। পাকিস্তান যেভাবে অত্যাচার করছে এবং নির্যাতন করছে, শোষণ করছে, লুণ্ঠন করছে, বৈষম্য সৃষ্টি করছে, তার বিরুদ্ধে জনগণকে জাগ্রত আমি করব, এবং জনগণকে ডাক দেব, এরা টাকা দেবে, অস্ত্র দেবে, আমি বাংলাদেশকে সশস্ত্রভাবে স্বাধীন করব। এই ভিত্তিতে পরবর্তীকালে কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলা হয়। সেলিম ভাই, আপনি বলবেন একটু যে উনি যে কথাগুলো বললেন, এই যে মার্চ মাসের পুরোটা, এবং খালি মার্চ মাসে না, যদি আপনি আমাদের বাংলাদেশের কন্টেক্সটে পুরোটাই তো 71 মানে এই ইয়াগুলোতে এরকম হয়েছে।
আমাদের উপলব্ধিটা কি সেই পর্যায়ে এখন আছে? আমরা কি উপলব্ধি করতে পারি যে আসলে মার্চটা কি, পার্টিসান পার্টি মানে মানে আমরা আমাদের মানে যারা নতুন প্রজন্মের ইয়ারা আছে তারা কি আপনাকে দেখে মনে হয় তাদের শরীরে যে এই ধরনের উপলব্ধিগুলো তাদের মধ্যে প্রচন্ডভাবে আছে? না, এটা খুবই দুঃখজনক যে বর্তমান প্রজন্ম, এমনকি আমাদের প্রজন্মের যারা, তারাও অনেক কিছু ভুলে বসে আছে। এবং আরো দুঃখজনক যে আমাদের মুক্তিযুদ্ধের যে তাৎপর্য এবং তার ভিতরে যে গভীরতা, সেইটা বোঝার চেষ্টাটাও আমরা কিন্তু সবসময় একটা অভাববোধ সেখানে লক্ষ্য করেছি। যেমন রাজনৈতিকভাবে বিবেচনা করলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সংগ্রাম এইটা কিন্তু কোনো কেবলমাত্র একটা রাজনৈতিক ভূগোলে একটা পরিবর্তন আনার জন্য সংগ্রাম ছিল না, যেটা হয়েছিল বায়াফ্রাতে, যে একটা বড় রাষ্ট্রকে টুকরো টুকরো করে ভেঙে দিতে পারলে তাহলে পরে সাম্রাজ্যবাদের সেইখানে আধিপত্য কায়েম করা সহজ হয়। এবং এইটাকে আমরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলি। এবং কোনোদিন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সাম্রাজ্যবাদকে আঘাত করার বদলে সেটা কিন্তু তাকে সাহায্য করে, শুনুন সেটা সমর্থনযোগ্য না। কিন্তু জাতীয় মুক্তি আন্দোলন যেটা, সেইটা কিন্তু সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে পরিচালিত। পাকিস্তান যেমন বাংলাদেশকে শৃঙ্খলিত করে রেখেছে, পাকিস্তান সহ বাংলাদেশকে কিন্তু শৃঙ্খলিত করে রেখেছিল মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে সাম্রাজ্যবাদী বিশ্ব। এবং একসময় আমরা দেশগুলো উপনিবেশ ছিল, সেইখান থেকে এসেছে নয়া উপনিবেশ, অর্থনৈতিক উপনিবেশ। সেইখান থেকে যদি আমরা মুক্তি অর্জন না করতে পারি তাহলে তো মুক্তি পরিপূর্ণ হয় না। এই উপলব্ধিগুলো কিন্তু ধারাবাহিক সংগ্রামের ভেতর দিয়ে আমরা অগ্রসর করতে সক্ষম হয়েছি। সাইদ ভাই এখানে যে ঘটনাটার কথা উল্লেখ করলেন সেটা হলো আইয়ুব খানের সামরিক শাসনের দুর্দান্ত প্রতাপ এবং সেখানে মোনায়েম খানকে এনে এবং তার কিছু জনপ্রিয় পদক্ষেপের ফলে মানুষের ভেতরে কিন্তু এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। এবং সেখান থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক আন্দোলনটা নতুন করে সূচনা করতে হবে। তখন গোপনে বঙ্গবন্ধুর সঙ্গে মনি সিং, খোকা রায়ের ৩-৪টা বৈঠক হয় আত্মগোপন অবস্থায়, এবং মানিক মিয়া সাহেব এটার মধ্যস্থতা ব্যবস্থাপনা করেন। এবং সেইখানে কি দাবিতে সেই আন্দোলনটা গড়ে তোলা যেতে পারে সেইগুলো নিয়ে কথা হয়। রাজবন্দীদের মুক্তি চাই, ভোটাধিকার চাই, অমুক সমুক। বঙ্গবন্ধু বলেছিলেন যে দাদা সবই তো আছে, ওইখানে স্বাধীনতার দাবিটাও একটু লেখেন। তো আমাদের পার্টির নেতারা বলেছিলেন যে এটা যে লিখবো, আপনার নেতার সঙ্গে কথা বলে আসছেন, মানে সারোয়ার্দী সাহেবের সঙ্গে কথা বলে আসছেন। দ্বিতীয়ত বললেন যে এই দাবি তো আমরাও সমর্থন করি, কিন্তু প্রথমে আমাদেরকে আন্দোলনটা শুরু করতে হবে গণতন্ত্রের দাবিতে এবং মানুষকে তৈরি করতে হবে, তারপরে ওই দাবির ভেতরে আমরা যাব। আমরা কমিউনিস্ট পার্টি তো 47 সালেই বলেছিলাম ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়। পাকিস্তানকে তো আমরা কোনো সময় মেনে নেই নাই। ওর জন্য ভাষা আন্দোলনের সময় বলা হয়েছিল যে কমিউনিস্টরা ধুতি পরে এসে এইখানে এই ভাষা আন্দোলন পরিচালনা করছে। এবং আস্তে আস্তে মুসলিম লীগের ভেতরেও, বঙ্গবন্ধুও তো মুসলিম লীগের কর্মী ছিলেন, পাকিস্তান আন্দোলনের একজন কর্মী ছিলেন, কিন্তু উপলব্ধিটা হয় যে আমরা বাঙালিরা বঞ্চিত হচ্ছি এবং বাঙালিদের অধিকারটাকে প্রতিষ্ঠা করতে হবে। এবং এই যে আলোচনাটার কথা বললাম, এইটার ভিত্তিতেই কিন্তু আমরা ধীরে ধীরে, যেটা যদি আমাদের ইন্টারভেনশন না থাকতো তাহলে এটা জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় না, যে এটা কিন্তু একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ধারায় চলে যেত। সুতরাং এটা হতে পারতো যদি আমাদের পলিটিক্যাল যে এলিমেন্টস গুলো আমাদের, না সেটা হয় নাই কেন? সেটা কিন্তু একসঙ্গেই একই রোতে আপনি যেটা বললেন সেটা হওয়া সম্ভব হয় নাই, কেননা গোটা পিরিয়ডের আন্দোলনটায় 2টা স্রোতধারা ছিল মূল। একটা হলো জাতীয়তাবাদী স্রোতধারা, আরেকটা হলো বামপন্থী স্রোতধারা। এই স্রোতধারাগুলো ক্রমান্বয়ে কাছাকাছি এসে একটা সামগ্রিক সত্তার জন্ম দিয়েছিল, যেটার ফসল হলো 4 রাষ্ট্রীয় মূলনীতি: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। এটা হঠাৎ করে আরোপিত হয়নি, এটা কিন্তু দীর্ঘ সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সেই জায়গায় আসতে সক্ষম হয়েছিলাম। এবং ততদিনে মানুষ তৈরি হয়ে গেছে। বিপ্লবী পরিস্থিতি সম্পর্কে কতগুলো প্রামাণ্য উপাদান থাকে। একটা অন্যতম উপাদান হলো নেতারা যা ভাবে জনগণ তার চেয়ে এক ধাপ এগিয়ে যখন পদক্ষেপ নিতে শুরু করে তখন বোঝা যায় যে বিপ্লব পরিস্থিতি ক্রমাগতভাবে অগ্রসরমান।
আমরা কিন্তু মার্চের আগে থেকেই সেইটার পটভূমির প্রস্তুতি লক্ষ্য করতে পেরেছি এবং 1 মার্চের পর সেইটা একেবারে চোখের সামনে আমরা দেখতে পেলাম। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বের কৃতিত্ব হলো যে তিনি একটা মহানায়ক হয়ে উঠতে পেরেছিলেন, এবং ইতিহাসে মহানায়করা এভাবেই সৃষ্টি হয় যখন ইতিহাসের গতিধারাটা তারা বুঝতে পারে, জনগণের অন্তরের যে স্পন্দন সেইটা অনুভব করার শক্তি যার থাকে সেই কিন্তু মহানায়ক এবং মহানেতা হিসেবে আবির্ভূত হয়। বঙ্গবন্ধুর ভূমিকাটা হলো সেই জায়গায় তিনি জনগণের সঙ্গে আগাগোড়ায় এবং তার চেতনার জাগরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কিন্তু আস্তে আস্তে জাতির পিতাতে রূপান্তরিত হয়েছিলেন। এইভাবে সম্ভবত আমাদের দেখতে হবে। ভাসানীর বয়কটের কথাটা বললেন সাইদ ভাই, এইটা আমি একটু গবেষণা করে দেখার পক্ষপাতী। ভাসানীর বয়কটটা একটা অবজেক্টিভ, উনি কি ভেবেছিলেন আমি বলতে পারি না, কিন্তু একটা অবজেক্টিভ রেজাল্ট হলো বঙ্গবন্ধুকে একচেটিয়া ভাবে বাঙালির মুখপত্র হওয়ার সুযোগ কিন্তু এটা করে দিয়েছিল। সুতরাং ওনার হিসাবে এটা ছিল কিনা এইটা কিন্তু একটু গবেষণা করে দেখার বিষয়। খুলনা যে ন্যাপ ভাসানী কাউন্সিল হলো নির্বাচনের আগে, মশিউর রহমান জেনারেল সেক্রেটারি হলেন, সেখানকার রিপোর্টগুলো দেখতে দেখা যায় মৌলানা ভাসানী ওই কাউন্সিলে একটা সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তটা কি? কৃষক শ্রমিকের কথা তো উনি বলেছেনই, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিলে এলএফও তুলে দিতে হবে, তাহলে আমি নির্বাচন সম্পর্কে ভেবে দেখবো। এলএফের ভিতরে যে কথাগুলো ছিল সব ছিল 6 দফার বিরুদ্ধে, বাঙালি জাতির বিরুদ্ধে, বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে, বাঙালির অধিকারের বিরুদ্ধে এবং স্বাধীনতার বিরুদ্ধে। আর বঙ্গবন্ধু বললেন যে আমি এই অবস্থায় যাব, জনগণ যদি আমাকে ম্যান্ডেট দেয়। সিদ্দিক সাহেব উনি তার বইতে লিখেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোক, উনি লিখেছেন শেখ মুজিব উইটেজ সারেন্ডার, প্রথম পৃষ্ঠায় আছে শেখ মুজিব বলেছেন আমাকে জনগণ যদি ম্যান্ডেট দেয় পুরোভাবে নিরঙ্কুশভাবে, তাহলে ওই এলেপো আমি ছিঁড়িয়ে টুকরো টুকরো করে উড়িয়ে দেবো, আমি ওগুলো মানবো না, আমার লক্ষ্যে আমি এগিয়ে যাবো। এবং মৌলানা ভাসানী সাহেব সেলিম ভাইও যেটা বলেছেন যে উনি ওখান থেকে না যাওয়াতে এই এখানে আরো ঘটনা আছে। মৌলানা ভাসানীকে কিন্তু তদানীন্তন সামরিক জান্তা বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। তার সন্তোষ সম্মেলন বলেন, তার কাউন্সিলের অধিবেশন বলেন, বিভিন্নভাবে। এবং মৌলানা ভাসানীর যে দল ছিল সেই দলের ভিতরে কিন্তু 25টা সিট তাদের দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু মৌলানা ভাসানী সাহেব যখন বললেন যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা আছে ওটা না উঠলে আমরা নির্বাচনে যাব না, তখন তাদের ভিতরে বিদ্রোহ শুরু হলো এবং মশিউর রহমান বিদ্রোহ করলেন। এটাই হলো বাহ্যিকভাবে ঘটনা বলি, কিন্তু বাহ্যিক ঘটনাবলীর ভিতরেও কিন্তু অনেক হিডেন এজেন্ডা থেকে যায় এবং হিডেন পরিকল্পনা থেকে যায়। ভাসানী সাহেব খালি এলএফওর কথা বলেন নাই, তিনি একটা স্লোগান তুলেছিলেন, ভোটের আগে ভাত চাই। আমরা এটা বিরোধিতা করেছিলাম, আমরা বলেছিলাম ভোটও চাই, ভাতও চাই, দুইটা চাই। এবং এই রাজনৈতিক বিতর্ক কিন্তু রাজনীতির না, এই 70 ইলেকশনের ব্যাকগ্রাউন্ডে আর কি, রাজনীতির এইসব কচকচানের ভিতরেও তার মনে কি ছিল আমি সেটা বলছি না, কিন্তু অবজেক্টিভ রেজাল্ট হলো যে বাঙালির ম্যান্ডেট পাওয়ার জন্য মোজাফফর ন্যাপ যদি ক্যান্ডিডেট দিয়েছিল, কিন্তু ভাসানী ন্যাপ কোনো ক্যান্ডিডেট দেয়নি, যার ফলে ভোট ব্যাংক, ভোট বাঙালির ভোট বিভাজনের কোনো সুযোগ ছিল না। এবং এইটা কিন্তু আওয়ামী লীগের পক্ষে একচেটিয়া ভাবে সমস্ত আসন গ্রহণ করা সম্ভব করে তুলেছে। কম বেশি সবাই বঙ্গবন্ধুর কৌশলটাকে আমি সঠিক মনে করি ইতিহাসের বিবেচনায়। আপনি বর্তমান অবস্থায় দেখেন, স্কটল্যান্ডে রেফারেন্ডাম হচ্ছে যে স্বাধীন রাষ্ট্র করবে কিনা, স্পেনের বাস্ক এলাকায় রেফারেন্ডাম হচ্ছে যে তোমরা স্বাধীন রাষ্ট্র করতে চাও কিনা। সুতরাং জনগণের রেফারেন্ডাম এবং ম্যান্ডেট পেলে পরে তখন কিন্তু স্বাধীনতার দাবিটা আরো শক্তিশালী হয় এবং সেটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন না, জনগণের আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে আমরা কিন্তু গণতন্ত্রের ধারায় এই দাবিটাকে আমরা বিশ্ব জনমতের কাছে উপস্থাপন করতে সক্ষম হই। এবং এটাই কিন্তু সম্ভব করে তুলেছিল বাঙালি জাতির ঐক্য এবং আন্তর্জাতিকভাবে সাম্রাজ্যবাদের দালাল কিছু দেশ বাদে সমস্ত জাতীয় মুক্তি আন্দোলন এবং নন অ্যালাইন জোট নিরপেক্ষ দুনিয়া, প্রগতিশীল দুনিয়াটাকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটা কিন্তু সম্ভব করে তুলেছিল। মূল কথা হলো আপনার রহমান সুমান সাহেব, প্রফেসর নুরুল ইসলাম
ইত্যাদি, তারা কিন্তু মোশাররফ সাহেব তারা বহু আগে থেকেই একটা তত্ত্ব বলতো, টু ইকোনমি, দুই অর্থনীতি। পাকিস্তানের অর্থনীতি আসলে দুইটা অর্থনীতি এবং দুইটার ডিনামিক্স ভিন্ন ভিন্ন। সুতরাং সেইটা প্রমাণ করার ভেতর দিয়ে যে আন্দোলনটা গড়ে ওঠে, যে চেতনাটা গড়ে ওঠে, সেটাই কিন্তু আলটিমেটলি দুইটা রাষ্ট্রের জন্ম দেয়, দুইটা নেশনের জন্ম দেয়। এবং প্রফেসর রহমান সামান খুব সুন্দরভাবে একটা বইয়ের শিরোনাম দিয়েছেন, ফ্রম টু ইকোনমি টু টু নেশনস। সেটা পড়লে পরে বোঝা যায় যে কিভাবে এটা ক্রমান্বয়ে রূপান্তরিত হয়ে আস্তে 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 আমাদের স্বাধীনতা সংগ্রামের দিকে, মুক্তিযুদ্ধের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। কিন্তু এই গভীরতা, আপনি শুরুতে যে প্রশ্নটা বলেছেন, এই গভীরতা নিয়ে আলোচনাগুলো হচ্ছে না, এটাই হলো আমার দুঃখ। আমরা খালি মানে ইতিহাসের উপাদান কেবল একটা ব্যক্তি দ্বারা নির্ধারিত হয় না, আমাদের মনে রাখতে হবে এটা জনগণ এবং ঘটনাবলীর যে সামগ্রিক ধারাবাহিকতা, এবং সেখানে অসংখ্য নায়ক উপনায়কের নানা ভূমিকা আছে, এবং বিশেষ করে সর্বশ্রেষ্ঠ নায়ক হলো জনগণ। বঙ্গবন্ধু এটা বলেছে যে ইতিহাস সৃষ্টি করেছে বাংলার জনগণ, আমি নিমিত্ত মাত্র। আবার ইতিহাসকে সৃষ্টি করেছে বঙ্গবন্ধু, এবং হ্যাঁ, ইতিহাস বঙ্গবন্ধুকে সৃষ্টি করেছে, আবার বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টির একটা অন্যতম উপাদান হিসেবে ভূমিকা পালন করেছে। এইভাবে সম্ভবত ইতিহাসটাকে আমাদের দেখা উচিত এবং আলোচনা করা উচিত। হ্যাঁ, শেষ ইয়েতে আছি আমরা। এই পুরো উপলব্ধির জায়গাটাতে আমাদের একটা গ্যাপ আছে, এবং শাসনের জন্য বলা হয় যে খুব দ্রুত পরিবর্তন হয়েছে, সামরিক শাসন চলে আসছে, এবং দীর্ঘদিন ধরে মানুষ বা যারা বই পড়তো এবং ইয়াং জেনারেশন তাদেরকে কিন্তু একটা বিচ্ছিন্নভাবে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে এই জিনিসটা পুরোপুরি বুঝতে বা উপলব্ধি করতে এখনো মানুষ ঠিক মতো করে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে ৭৫ পরবর্তী যে সময়টা গেছে, আমরা যদি একটু দেখি যে ৭৫ সাল থেকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে আবার একটা এক অর্থে একটা পাকিস্তান আবার কিন্তু ফিরে এসেছে। এবং সেটা শুধু রাজনৈতিকভাবে যারা সেনাপতি শাসক ছিলেন তারা করেছেন, যেমন সাথে সাথে একটা সাংস্কৃতিক পাকিস্তানি সংস্কৃতিটা ফিরে এসছে, ওই সমাজটা, ওই নীতিটাকে ফিরিয়ে আনা হয়েছে। এবং সাথে সাথে আমার তো মনে হয় এটা খুবই পরিকল্পিত একটা ব্যাপার। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যেমন সুপরিকল্পিত, এবং পরবর্তীতে তার এই হত্যাকাণ্ডের পর থেকে প্রায় ২১টা বছর, ২০ বছর, ২১ বছর যে যে সেনাপতিরা শাসন করেছে কিংবা আধা সামরিকরা শাসন করেছে, এরা খুব পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধটাকে বিতর্কিত করেছে। পরিকল্পিতভাবে নতুন যে প্রজন্ম, এদের মাথাতে মগজ ধোলাই হয়েছে এবং মুক্তিযুদ্ধ সম্বন্ধে বিকৃত ইতিহাস তাদের দেওয়া হয়েছে। এতে করে এবং সাথে সাথে এরা কিন্তু খুব পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ বিরোধী যে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী যারা পাকিস্তানের পক্ষে লড়েছে, তাদেরকে কিন্তু তারা পুনর্বাসিত করেছে। এর ফলে এই পরিকল্পিত কর্মসূচির ফলে খুব স্বাভাবিকভাবে একটা জেনারেশন তৈরি হয়েছে যারা বিভ্রান্ত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বলুন, তার যে একটা আবেগ বলুন, আমাদের বীর পূজা না হলে তো সে দেশে রাষ্ট্রে বীরের জন্ম হয় না, সেটাকে তারা প্রভাবিত করেছে। কাজে আপনি যেটা বলছিলেন যে ন্যায্য আবেগে মার্চকে স্মরণ করা উচিত, সেটা বোধ এখানে হয় না। আমি যে কথাটা বলতে চাই, একটু আগে কথা হচ্ছিল, সেটা হচ্ছে যে আমাদের বোধহয় একটা শুধু রাজনৈতিক স্লোগান নয়, জয় বাংলা তো নিশ্চয়ই মুক্তিযুদ্ধের একটা রণধ্বনি, মুক্তিযুদ্ধে আমাদের জাতীয়তাবাদী ধ্বনি, কিন্তু শুধু জয় বাংলা বললেই কিন্তু জয় বাংলাটা হয় না। আমার মনে হয় এটাকে আত্মায় উপলব্ধি করে পরিপূর্ণভাবে যদি জয় বাংলা উপলব্ধি হয়, তাহলে জয় বাংলার অর্থটা কিন্তু অনেক ভালো হয়। কাজেই রাজনৈতিক আন্দোলন হচ্ছে, এখনো রাজনৈতিক চর্চা হচ্ছে, দল ক্ষমতায় আছে। আমাদের প্রশান্তির ব্যাপার যে মুক্তিযুদ্ধের পক্ষে বেশ যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলও আছে, কিন্তু আমার মনে হয় এটাকে স্থায়িত্ব করতে, মানুষের মনে এই জিনিসটাকে গাঁথতে, বিশেষ করে নতুনদের মনে গাঁথতে একটা সাংস্কৃতিক আন্দোলন খুব খুব অপরিহার্য বলে আমি মনে করি। কারণ স্বাধীনতার বিরোধী এবং অসাম্প্রদায়িক জাতীয় চেতনার বিরোধী যে সত্তাগুলো, যে শক্তিগুলো দেশে এবং বিদেশে, তারা কিন্তু আমরা যতই ৪৫ বছর মুক্তিযুদ্ধের পর হয়েছে বলি না কেন, তারা কিন্তু বসে নেই। তারা এটাকে গ্রহণ করছে এবং প্রতিশোধ নিতে মাঝে মধ্যেই আমরা সেটা লক্ষ্য করে থাকি প্রস্তুতি করছে।
আমি এখানে আলোচনা হচ্ছিল আরেকটা জিনিস, যে বঙ্গবন্ধুর যে এই যে ধারাবাহিক মার্চ থেকে যে আন্দোলনের সূত্রপাত উনি করলেন ইয়াহিয়া খানের ভাষণের পর থেকে, বঙ্গবন্ধু প্রতিটা স্টেপ, প্রতিটা পর্যায়ে কিন্তু নিয়মতান্ত্রিকতার, হঠকারিতার পরিচয় দেননি। এটা আমরা প্রকাশ্যে দেখতে পারি। এবং 1 মার্চ থেকে সাইদ ভাই বললেন, সেলিম সাহেব বললেন, পূর্বানী হোটেলে বা অন্যান্য জায়গায় 2রা মার্চ, তারপরে 7ই মার্চ, কর্মসূচিগুলো এবং 7ই মার্চের যে তার ঐতিহাসিক ভাষণটা, তা তো শুধু তাই নয়, একদিকে তিনি তার অধিকারের কথা বলছেন, মানুষের কথা বলছেন, অন্যদিকে কিন্তু পাকিস্তানিদের সাথে 14 তারিখ থেকে বা 13 তারিখ থেকে আলোচনায় বসছেন। এতে করে এই যে নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে উনি অগ্রসর হলেন, এবং শেষ পর্যন্ত যখন গণহত্যা চালালো পাকিস্তানিরা 25শে মার্চ, তখন তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন এবং সবাইকে বের করে দিয়ে উনি গ্রেপ্তার হলেন পাকিস্তানিদের হাতে। এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরও পরবর্তীতে মুজিবনগর সরকার হলো 10ই মার্চ এবং 17ই মার্চ শপথ হলো, সেটাও কিন্তু একটা নিয়মতান্ত্রিকতার ভেতর দিয়ে। এবং যার জন্য আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে, স্বাধীনতার যুদ্ধটাকে কেউ কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পাকিস্তানেরও সে অর্থে বলতে পারেনি। যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন করেছিল তারাও কিন্তু বলতে পারেনি। এটা একটা ইউনিক নেতৃত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন। জেনেভা কনভেনশন অনুসারী বঙ্গবন্ধু, হ্যাঁ, এই যে নিয়মতান্ত্রিকতা, একটা সশস্ত্র মুক্তিযুদ্ধ ঘটেছে কিন্তু হয়েছে একটা নিয়মতান্ত্রিকতার ভিতরে। সেই সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের জনপ্রতিনিধিরা, এদেশের জনপ্রতিনিধিরা। এটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়। এখানে 1 মিনিট বলে, হ্যাঁ, সেটা হলো অসহযোগ আন্দোলনকে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনকে সশস্ত্রকরণের যে কৌশল, সেই কৌশল গ্রহণ করার ফলে বঙ্গবন্ধু এক অনন্য সাধারণ উদাহরণ সৃষ্টি করেছেন। সাধারণত এই ধরনের উদাহরণ পৃথিবীতে খুব কম। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এই কথাটা অনেকেই জানেন কিন্তু বলেন না। সেটা হলো বেগম আক্তার সুলাইমান, সরওয়ার্দী সাহেবের কন্যা, এই গান তাকে পাঠিয়েছিল শেখ মুজিবকে বলো স্বাধীনতা যেন না চায়। এটা কিন্তু মার্চের আগেই আক্তার সুলাইমান, সরওয়ার্দী সাহেবের কন্যা, ওনার বাসভবনে গেলেন কয়েকজন তরুণ যুবককে সাথে করে নিয়ে। তো বঙ্গবন্ধু বললেন যে আপনি কি জন্য আসছেন? যে আপনি স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা চান না, আপনি কনফেডারেশন করেন, ফেডারেশন করেন, সব আছে। তখন বঙ্গবন্ধু হেসে, অট্টহাসি হেসে বলল, আর ঠিক আছে, আপনার সাথে যে ছেলেগুলো আসছে তাদের কাছে আমি জিজ্ঞেস করি, আপনি দেখেন প্রত্যেক 10 জন ছিল, প্রত্যেকে এই তোমরা স্বাধীনতা চাও, যারা চাও তারা হাত তোলো। সব হাত তুললো। তখন আক্তার সুলাইমানকে বলল যে আপনি দেখেন বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীনতা চায়, আপনি কি জন্য আসছেন? আপনি পাকিস্তানে চলে যান। আর একটা কথা বলে আমি শেষ করি, উনি এত দূরদৃষ্টি সম্পন্ন লোক ছিল, কি হবে না হবে উনি বলে দিতে পারতেন। আজগার খান ওনার সাথে দেখা করেছিলেন। আজগার খান এয়ারফোর্সের লোক ছিলেন, তখন তিনি একটা পার্টির দল করেছিলেন। আজগার খান বঙ্গবন্ধুর কাছে গিয়ে বসলেন, বললেন যে পরিস্থিতি কি দাঁড়াবে। বঙ্গবন্ধু করলেন অত্যন্ত সহজ, 15 তারিখে এই খান আসবেন, এখানে আলাপ করবেন। তারপরে আসবে হলো MM খান, যে প্ল্যানিং কমিশনের MM আহমেদ, তারপরে আসবে ভুট্টো, তারপরে খান সেনা অভিযানের আলোচনার একটা নাটক হবে, তারপরে খান সেনা অভিযানের নির্দেশ দেবেন, পাকিস্তান শেষ, স্বাধীন বাংলাদেশ হয়ে যাবে। আমি থাকি বা না থাকি। একটা সেন্টেন্স আপনি কি বলবেন? না, আমি এই যে বাংলাদেশের জন্মটা একদিকে ডিসকন্টিনিউটি, আরেকদিকে কন্টিনিউটি। আমরা পাকিস্তানের নির্বাচনের বিজয়ের ম্যান্ডেটকে ভিত্তি করে আমরা লড়াই করেছি, কিন্তু লড়াই করার ভেতর দিয়ে পাকিস্তানকে নেতিকরণ করেই কিন্তু বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা যদি কন্টিনিউটির উপরে বেশি গুরুত্ব দিই, তাহলে পরে কিন্তু আমাদের সমূহ বিপদ। আমরা অর্থনৈতিক এবং সামাজিক নীতিটা কিন্তু পাকিস্তানের ভেতর পড়ে যাব। ওর জন্য এইটা বুঝতে হবে যে এটা জাতীয় মুক্তি আন্দোলন ছিল এবং তার কর্তব্যগুলো এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে সমাপ্ত হয়নি। মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। মুক্তিযুদ্ধের নতুন অধ্যায় গড়ে তোলার সময় এখন নতুন প্রজন্মের সামনে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।